বং মুনিকথায় স্বাগত। বং মুনিকথা, মুনি ঋষিদের জানা অজানা নানা কথা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জীবনী ও কথামৃত, সুধাংশু রঞ্জন ঘোষ, পর্ব 10। দেশের চারিদিকে সৎ নাম প্রচারের ব্যবস্থার পর ঠাকুর এক মহতী কর্মযজ্ঞে আত্মনিয়োগ করেন। সাধারণ মানুষের সমাজ জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তার কর্মক্ষেত্রকে বিপুলভাবে প্রসারিত করে নানান কর্মকেন্দ্র স্থাপন করেন এবং মধ্যে তার এই বিশাল কর্মক্ষেত্রের কেন্দ্রস্থল ছিল তার জন্মভূমি হিমায়তপুর। এই হিমায়তপুরেই তিনি এক আদর্শ পল্লী গঠন করার প্রথম প্রেরণা পান। শিক্ষায়, দীক্ষায়, শিল্পে, বাণিজ্যে, সাহিত্যে মানুষের জীবন বিকাশের জন্য যা কিছু প্রয়োজনীয় তা সবের ব্যবস্থা করে সমৃদ্ধ করতে চেয়েছিলেন তার আদর্শ পল্লীকে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় ছাত্রদের বংশানুক্রমিক বৈশিষ্ট্যগুলিকে উপেক্ষা করে এক ছাঁচে ঢেলে সকল ছাত্রকে এককভাবে গড়ে তোলা হয়। এই শিক্ষার মধ্যে কোনো প্রাণ নেই। এই শিক্ষা জীবন শেষ হলে ছাত্রেরা উপযুক্ত কর্মের অভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাদের মনে অশ্রদ্ধা, হিংসা, দেশ প্রভৃতি যত সব কুভাব ও কুপ্রবৃত্তি জমে উঠতে থাকে। ঠাকুর এইসব বিবেচনা করে হিমায়তপুর আশ্রমে এক আদর্শ বিদ্যালয় গড়ে তোলেন, যাতে ছাত্রেরা পুঁথিগত জ্ঞানবিদ্যা লাভের সঙ্গে সঙ্গে উপযুক্ত কর্মশিক্ষা লাভ করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। আমাদের দেশের প্রাচীন শিক্ষা ব্যবস্থার দিকে লক্ষ্য রেখে ঠাকুর এই আদর্শে বিদ্যালয়ের নাম দেন তপোবন বিদ্যালয়। ঠাকুর দেখলেন, আমাদের দেশের অতীত যতই গৌরবময় হোক, সেই অতীতের গৌরবময় ঐতিহ্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের ভালো দিকগুলিকে গ্রহণ করতে হবে। এই বিষয়ে কথা প্রসঙ্গে ঠাকুর একদিন বলেছিলেন, যদি আমরা অতীতের গৌরবের মোহে অন্ধ থেকে পাশ্চাত্য জাতির বিজ্ঞানের আধুনিক অত্যুজ্জ্বল প্রতিষ্ঠাকে উপেক্ষা করি, প্রকৃতি সমুদ্র মন্থন করে নিত্য নতুন সত্যের আবিষ্কার দ্বারা দেশের সম্পদ বৃদ্ধি করতে না পারি, তবে মৃত্যু আমাদের অবশ্যম্ভাবী। জাতির অস্তিত্ব রক্ষায় ও অগ্রগতির জন্য বিজ্ঞানের সকল বিষয়ে আমাদের অগ্রগামী হতে হবে। কোনো বিষয়ে অন্য সব দেশের থেকে পিছিয়ে থাকলে চলবে না। বিজ্ঞানের তত্ত্বগুলিকে কার্যকারিতার মধ্যে প্রয়োগ করে দেশের সম্পদ বাড়িয়ে অভাব দূর করার মানসে ঠাকুর তার আশ্রমে এক বিজ্ঞান কেন্দ্র স্থাপন করেন। তার নাম দেন সৎসঙ্গ বিশ্ববিজ্ঞান কেন্দ্র। এই বিশ্ববিজ্ঞান কেন্দ্র স্থাপনকালে ঠাকুরের হাতে কোনো অর্থই ছিল না। স্থানীয় ভক্তগণের হাতেও তখন বিশেষ অর্থ ছিল না। তাই ঠাকুরের পরিকল্পনার কথা শুনে বিস্মিত হয়েছিল ভক্তগণ। অখ্যাত নগণ্য পল্লীতে কিভাবে এক বিজ্ঞানাগার প্রতিষ্ঠিত হতে পারে তা তাঁরা কিছুতেই ভেবে উঠতে পারেননি। কিন্তু ঠাকুর একবার যা করার ইচ্ছা করেন তা বাস্তবে রূপায়িত না করে ছাড়েন না। এমনই অনিবরণীয় ছিল তার সংকল্প, এমনই দুর্দমনীয় ছিল তার শক্তি ও তেজ। দেশের নানা স্থান ও অনুরাগী ধনী ভক্তদের কাছ থেকে অর্থ ভিক্ষা করে কাজ শুরু করে দিলেন ঠাকুর। ক্রমে বন জঙ্গল কেটে এক বিশাল সৌধ নির্মাণ করা হলো। তারপর গবেষণার উপযুক্ত নানান যন্ত্রপাতি কিনে আনা হলো। প্রজেকশন মাইক্রোস্কোপ, এক্স-রে অ্যাপারচার্স, মাইক্রোটোন, আল্ট্রা মাইক্রোস্কোপ, স্পেকট্রোস্কোপ, গেজেটস, এয়ার পাম্প, গ্যালভ্যানোমিটার, ব্যারোমিটার, কেমিক্যাল ব্যালেন্স, রেডিওফোন, ব্যাকম্যানস অ্যাপারচার্স, হফম্যানস অ্যাপারচার্স, রিফ্লেক্স কন্ডেন্সার, অয়েল ফিল্টার, ফিটার প্রেস, আরও বহু মূল্যবান ও
ও প্রয়োজনীয় যন্ত্রপাতি বিশ্ববিজ্ঞান কেন্দ্রে কক্ষগুলিতে সুসজ্জিত হয়ে উঠতে লাগল। প্রথম পাকা বাড়ি না থাকায় ছোট ছোট কুটিরে গবেষণার কাজ চলত। পরে কিছু দিনের মধ্যেই ঠাকুরের ক্রমাগত চেষ্টা ও পরিশ্রমের ফলে প্রাচীর ঘেরা 3 বিঘা জমির উপর বড় বড় 5টি কক্ষ ও প্রশস্ত বারান্দা সহ একটি প্রকাণ্ড দ্বিতল বাড়ি নির্মিত হল। অপর একটি বাড়ির একতলায় অনেকগুলি কামরা নির্মাণ করা হল। এই সব কক্ষগুলিতে পদার্থবিদ্যা, রসায়ন, উদ্ভিজ্জবিদ্যা, মনোবিজ্ঞান প্রভৃতি বিজ্ঞানের বিভিন্ন বিভাগের জন্য চালাবার ব্যবস্থা করা হল। এই বাড়ির দ্বিতলে গবেষণার বিষয়ক বইপত্র রাখার জন্য একটি গ্রন্থাগারও নির্মিত হয়। ঠাকুর বলতেন, বিশ্ববিজ্ঞানটি আমার সর্বাপেক্ষা প্রাণপ্রিয় জিনিস। আশ্রমের জনকোলাহল থেকে দূরে এখানে এই নির্জন নিরালায় আপন মনে বিজ্ঞানের উচ্চ চিন্তা ও পরীক্ষা কার্য নিয়ে থাকতে বড় ভালো লাগে। নানান গবেষণার চিন্তা নিয়ে ইচ্ছা করেই এখানেই অধিকাংশ সময় কাটাই। বিজ্ঞানাগারটির কার্যোপযোগী করে গড়ে তোলার জন্য ঠাকুরের চেষ্টার বিরাম ছিল না। এরপর একটি টিনের চালার মধ্যে একটি হাপড় ও কামারশালার কয়েকটি যন্ত্রপাতি নিয়ে সর্বপ্রথম সৎসঙ্গ মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ওয়ার্কসের কাজ শুরু হয়। এরপর ঠাকুরের ঐকান্তিক চেষ্টায় 2 বিঘা জমির উপর কারখানা গৃহ নির্মাণ করা হয়। এই বড় বাড়িটি আশ্রমের কর্মীগণই নির্মাণ করে। আশ্রমের পুরুষ ও মহিলা বাসিন্দারা, তপবনের বিদ্যালয়ের ছাত্রেরা সকলে মিলে সারা দিন ও অধিক রাত্রি পর্যন্ত জেগে কাজ করে বাড়িটির নির্মাণ কার্য সম্পন্ন করে। কারখানার মেশিনের কলকবজা ও অন্যান্য সাজ সরঞ্জাম এবং গবেষণায় উপযোগী সূক্ষ্ম যন্ত্রপাতি নির্মাণের জন্য নানা আধুনিক ও উন্নত মানের যন্ত্রসমূহ আনা হয়। এখানে লেদের কাজ, দাঁত কাটার ও ছিদ্র করার কাজ, প্লেনিংয়ের কাজ, ঢালাইয়ের কাজ, সব ধরনের ঝালাইয়ের কাজ, কামারশালার কাজ, ইলেকট্রোপ্লটিং প্রভৃতি কাজ খুব উত্তম রূপে করা হতো। এছাড়া মোটর গাড়ির ব্যাটারি প্লেট তৈরি, ব্যাটারি মেরামত ও চার্জ করা, আর্মেচার ওয়াইন্ডিং, ডায়নামো মেরামত ও ইলেকট্রিক ফিটিং প্রভৃতি কাজও করা হতো। কারখানার সঙ্গে আর একটি বৃহৎ আকার পাওয়ার হাউসও স্থাপন করা হয়। এখানে 45 অশ্ববিশিষ্ট 2টি অয়েল ইঞ্জিন দিন রাত্রি চলে কারখানা, ছাপাখানা, লন্ড্রি প্রভৃতি কার্যে এবং রাস্তায় তড়িৎ শক্তি সরবরাহ করত। কারখানার একদিকে দারুশিল্প বিভাগের কাজ চলত। এখানে আশ্রমের জন্য প্রয়োজনীয় টেবিল, চেয়ার, আলমারি, আশ্রমের নবনির্মিত বাড়িগুলির দরজা, জানালা ও গৃহসজ্জার যাবতীয় সাজ সরঞ্জাম তৈরি হতো। ঠাকুর প্রায়ই বলতেন, বাংলার পল্লীতে পল্লীতে, বন জঙ্গলে কত অদ্ভুত গুণসম্পন্ন উদ্ভিদ ও গাছগাছড়া রয়েছে, তা গুণে শেষ করা যায় না। আধুনিক বৈজ্ঞানিক উপায়ে এই সকল উদ্ভিদ থেকে কত আশ্চর্য ফলদায়ক ওষুধ যে তৈরি হতে পারে, তারও ইয়ত্তা নেই। এই দেশের জলবায়ুতে বৃদ্ধিপ্রাপ্ত ওইসব ওষুধসমূহই আমাদের ধাতুর পক্ষে বিশেষ উপকারী। নানা সমস্যার সমাধান সম্বন্ধে ঠাকুরের বাণীর সঙ্গে দেশবাসীকে পরিচিত করার জন্য নানা গ্রন্থ মুদ্রিত ও প্রকাশিত হতে লাগল এই প্রেস থেকে। শ্রী শ্রী ঠাকুরের কথিত এবং তাঁরই ভাবধারা অবলম্বনে অন্যের লিখিত গ্রন্থও এই সৎসঙ্গ প্রেস ও পাবলিশিং বিভাগ থেকে প্রকাশিত হয়ে দেশের সর্বত্র প্রচারিত হয়। সৎসঙ্গী পত্রিকাটি এই প্রেস থেকে প্রকাশিত হয়ে প্রতি সপ্তাহে দেশবাসীর ঘরে ঘরে উপস্থিত হয়ে অসংখ্য মানুষকে ঠাকুরের ভাবধারায় উদ্দীপিত করে। এরপর ঠাকুর গ্রামের মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা ও অর্থাভাব দূর করার জন্য কুটির শিল্প নির্মাণের জন্য সচেষ্ট হন। কয়েক বছরের চেষ্টার ফলে ঠাকুর ময়দার কল, আটার কল, তেলের কল, চিনির কল এবং মেডিকেটেড এইরেটেড ওয়াটার, স্পাইস পাউডারিং, সুতার গুটি, গ্লাস ব্লোয়িং, টেলারিং, বোতাম নির্মাণ, লজেন্স বিস্কুট প্রস্তুতি
এবং এই সঙ্গে কার্ডবোর্ড দ্বারা পিচবোর্ডের বাক্স নির্মাণের একটি কারখানা নির্মাণ করা হয়। এইসব কলকারখানায় গ্রামের বেকার যুবক ও দুস্থ বিধবা মহিলাদের কাজে নিযুক্ত করা হতো, যাতে তারা গ্রামে থেকেই জীবিকার জন্য প্রয়োজনীয় অর্থ উপার্জন করতে পারে। এরপর একটি স্ট্রিম লন্ড্রি স্থাপন করার পর কটন ইন্ডাস্ট্রির জন্য 2 বিঘা জমির উপর বড় বাড়ি নির্মাণ করা হয়। বাড়িটিতে কতকগুলি প্রশস্ত কক্ষ ও সামনে একটি প্রশস্ত বারান্দা ছিল। গ্রামের মধ্যে ছোট ছোট মিল স্থাপন করে যাতে বস্ত্র সমস্যার সমাধান করা যায়, তাই আমাদের এদিকে মনোযোগ দেওয়া উচিত। বাংলা পল্লীর লতা গুলমাদি থেকে অমৃত আরোহণ করে দেশের যে কতখানি কল্যাণ সাধন করা যায় তা বিশেষভাবে প্রমাণ করার জন্যই ঠাকুর কেমিক্যাল ওয়ার্কসের কারখানাটি পল্লী প্রকৃতির ভেতরেই নির্মাণ করেন। 1925 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সৎসঙ্গে আসবার কথা ছিল। সেই বছরেই কারখানার ভিত্তি স্থাপিত হয়। ঠাকুরের উপদেশে লব্ধ প্রতিষ্ঠিত রাসায়নিক ও চিকিৎসকরা এখানে টাটকা দেশীয় উদ্ভিজ্জ থেকে বিভিন্ন রকম ওষুধ প্রস্তুত করতে থাকেন। এরপর ঠাকুর সৎসঙ্গ প্রেস ও পাবলিশিং হাউস প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করেন। কিছুদিনের মধ্যেই ঠাকুর টিনের ছাউনিওয়ালা একটি বড় ঘরে আশ্রমের কর্মীদের নিয়ে ছাপাখানার কাজ আরম্ভ করলেন। তারপর সংঘভ্রাতা সতীশচন্দ্র বসুর কাছ থেকে অর্থ সংগ্রহ করে ছাপাখানার যন্ত্রপাতি আনালেন। কর্মীরা তখন ছাপাখানার কাজকর্ম কিছুই জানত না। ঠাকুরের অপূর্ব প্রেরণায় কর্মীগণ অক্লান্ত চেষ্টার ফলে কম্পোজিং মেশিন চালনা প্রভৃতি ছাপাখানার যাবতীয় কাজকর্মে পারদর্শী হয়ে উঠল। আশ্রমের মহিলারা কম্পোজিংয়ের যাবতীয় কাজকর্ম করত। সংঘের কাজকর্ম ছাড়াও বাইরের কাজও নেওয়া হতো। কিছুদিন পর বৈদ্যুতিক ফ্ল্যাট মেশিন ও ট্রেডল মেশিনের ব্যবস্থা করা হলো। তাতে ছাপার কাজ সুচারুরূপে সম্পন্ন হতে লাগল। প্রেসের কাজের সঙ্গে বই বাঁধাইয়ের কাজও শুরু হলো এবং গ্রামীণ শিল্পের যাতে উন্নতি করা যায় সেটাই ছিল ঠাকুরের উদ্দেশ্য। এরপর অনুকূল হোশিয়ারি নামে একটি গেঞ্জির কলও স্থাপন করা হয়। ঠাকুর বলতেন, জীবনে বাঁচার আনন্দ ও ইষ্ট প্রতিষ্ঠার উল্লাস উপভোগ করতে হলে সুস্বাস্থ্যের একান্ত প্রয়োজন। মানুষকে বাঁচাতে হলে ও সমাজের সেবা করতে হলে যেমন শিক্ষা, শিল্প, বিজ্ঞানের প্রয়োজন, তেমনি পরিপুষ্ট স্বাস্থ্যেরও প্রয়োজন। বরং স্বাস্থ্যের প্রয়োজনীয় প্রধান, কারণ স্বাস্থ্যই ঐশ্বর্য। গ্রামবাসীদের স্বাস্থ্য সম্বন্ধে ঠাকুর বরাবরই বিশেষতভাবে চিন্তিত ছিলেন এবং তাদের স্বাস্থ্যোন্নতির কথা প্রায়ই ভাবতেন। তাঁর চিকিৎসক জীবনে কখনো কোথাও কলেরা, বসন্ত প্রভৃতি মহামারীর প্রাদুর্ভাব দেখা দিলে তিনি প্রাণের আশঙ্কা ছেড়ে দিয়ে সর্বত্র ঘুরে ঘুরে রোগীদের চিকিৎসা করতেন। ঠাকুর দেখলেন মহামারীর মূল কারণ হচ্ছে পানীয় জলের একান্ত অভাব। সেকালে গ্রামের মানুষেরা নদী পুকুরের জল পান করত। প্রায়ই তারা কলেরা, উদরাময়, আমাশয় ও বিসূচিকা প্রভৃতি রোগে আক্রান্ত হয়ে অকালে প্রাণত্যাগ করত। ঠাকুর তাই প্রচুর অর্থ ব্যয় করে বহু গ্রামে নলকূপের ব্যবস্থা করলেন। আশ্রমবাসী ও গ্রামবাসীদের রোগ চিকিৎসার জন্য একটি হোমিওপ্যাথিক ও একটি অ্যালোপ্যাথিক চিকিৎসালয় ও ঔষধালয় নিজ চেষ্টায় স্থাপন করলেন। প্রতি বছর এখানে হাজার হাজারে রোগীকে বিনামূল্যে ওষুধের ব্যবস্থা ও যত্ন সহকারে চিকিৎসার ব্যবস্থা করা হতো। প্রয়োজন হলে আশ্রমের কর্মী ডাক্তারগণ রোগীর বাড়ি গিয়ে বিনা ভিজিটে রোগ পরীক্ষা ও ওষুধপত্রের ব্যবস্থা করে আসত। ধাত্রী বিদ্যালয়ের সুশিক্ষিত শুশ্রূষাকারিণীরা গ্রামস্থ প্রসূতির সাধারণের নিশ্চিন্তে ও সুখ প্রসবের ব্যবস্থা করতেন। সৎসঙ্গের বিভিন্ন বিভাগের কাজকর্মে যতই উন্নতি হতে লাগল, ততই নানা স্থান হতে কর্মপ্রার্থীদের সংখ্যাও বাড়তে লাগল। এদের অনেককে নিয়ে একটি পূর্ত বিভাগও খোলা হলো। এইসব কর্মীরা বিভিন্ন গ্রামে বিশুদ্ধ পানীয় জলের সুবিধার জন্য নলকূপ খনন কার্য আরম্ভ করল। নলকূপ থেকে যাতে বিশুদ্ধ পানীয় জল পাওয়া যায়
তার জন্য উন্নত বৈজ্ঞানিক উপায়ে মাটি ও জল পরীক্ষার ব্যবস্থা করল। ক্রমে ক্রমে ঘর, বাড়ির লোহার স্ট্রাকচারাল ওয়ার্কস, ওয়াটার ওয়ার্কস, রাস্তাঘাট, সেতু নির্মাণ প্রভৃতি সব ধরনের কন্ট্রাক্টরের কাজই এই বিভাগের কর্মীরা অত্যন্ত যোগ্যতার সঙ্গে সম্পন্ন করতে লাগল। প্রতি বছর বহু শিক্ষিত বেকার যুবক নানা স্থান থেকে এই বিভাগে শিক্ষানবিশির কাজ করে অল্প সময়ের মধ্যে স্বাধীনভাবে হাতে কলমে কাজ করার কৌশল ও অভিজ্ঞতা অর্জন করল। এইভাবে বেকার যুবকদের অন্নসংস্থানেরও একটা উপায় হল। পাকশির সারা সেতু এবং গড়াই সেতুর রিভার বোরিংয়ের কাজে এরা করপক্ষের খুব সুখ্যাতি অর্জন করেছিল। কার্যকালে কোনো সমস্যা দেখা দিলে এইসব কর্মীরা ঠাকুরের কাছে এসে সেই সব সমস্যা সমাধানের উপায় জেনে নিত। দেশে লুপ্তপ্রায় কলাবিদ্যার পুনরুজ্জীবনের জন্য ঠাকুর আশ্রমের মধ্যে কলা কেন্দ্র স্থাপন করলেন। এই বিভাগের কর্মীগণ ঠাকুরের কাছ থেকে চিত্রশিল্পের নানা অভিনব পরিকল্পনা ও তা কার্যকরী করার কৌশল শিখে নিতেন। দেখতে দেখতে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় কলাভবনটি নানা রকম মনোরম চিত্রে শোভিত হয়ে ওঠে। কলাভবনটিতে একটি আলোকচিত্র ও একটি মৃৎশিল্প বিভাগও খোলা হয়েছিল। এই কলাকেন্দ্র সাসপেন্টিং ওয়াটার কালার, এনলার্জমেন্ট, অয়েল প্রিন্টিং, কমার্শিয়াল ডিজাইন এবং মাটির তৈরি দেবদেবীর মূর্তি, ব্যক্তিবিশেষের অবিকল আকৃতি, খেলনা প্রভৃতি তৈরি করে বিক্রয়ের ব্যবস্থা করা হতো। শ্রী শ্রী ঠাকুরের নানা বয়সের বিভিন্ন অবস্থার বিভিন্ন ধরনের ফটোচিত্র এখানে বিক্রয়ের জন্য রাখা হতো। সূচিশিল্পের নানা প্রকার অতি মনোরম ছবি ও দৃশ্যাবলী সব সময় এখানে প্রস্তুত হতো। মহিলাদের হাত দিয়ে অল্প দিনের মধ্যে এমন সব সুন্দর সুন্দর কাজ করা হয়েছে যে অনেকেই সেই সব কাজের শিল্প নৈপুণ্যের যথেষ্ট প্রশংসা করেছে। কলাভবনটির আয়তন কাজের অনুপাতে তেমন প্রশস্ত না হওয়ায় এতে কাজকর্মের অসুবিধা হচ্ছিল। এই জন্য ঠাকুর বিশ্ববিজ্ঞান কেন্দ্রের পূর্ব দিকে গাছপালা ঘেরা এক মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে নির্জন স্থানে বৃহদায়তন এক আর্ট স্টুডিও নির্মাণ করে দেন। আনন্দবাজার হল সৎসঙ্গের সাধারণ ভোজনাগার। পূর্বে যখন শিষ্য সংখ্যা কম ছিল তখন সমাগত শিষ্য ভক্তগণ 2-4 দিন ঠাকুর বাড়িতেই থাকতেন এবং সেখানেই ভোজন করতেন। ক্রমে শিষ্যদের সংখ্যা যখন বাড়তে লাগলো এবং যখন তারা স্থায়ীভাবে বাস করতে লাগলো তখন তাদের আহারাদির জন্য স্বতন্ত্র ব্যবস্থার প্রয়োজন হল। এই কারণে আনন্দবাজারের প্রতিষ্ঠা হয়। শোনা যায় মা মনমোহিনী দেবী পুরী থেকে ফিরে এসে জগন্নাথ মন্দিরে আনন্দবাজারের নাম অনুসারে এই সৎসঙ্গের এই সাধারণ ভোজনাগারের নাম দেন আনন্দবাজার। ঠাকুরের আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না। সামান্য কিছু পৈতৃক সম্পত্তি ছিল তার একমাত্র সম্বল। তিনি সবসময় সমাজ সেবার কাজে ব্যস্ত থাকায় অর্থ উপার্জনের কোনো উপায় ছিল না। এমতো অবস্থায় ঠাকুরকে প্রতিদিন শতাধিক লোকের আহারের ব্যবস্থা করতে হতো। সামান্য এক অল্পবৃত্ত গৃহস্থের বাড়িতে এ এক অভাবনীয় ব্যাপার ছিল। তার উপর তিনি নানা কর্ম প্রতিষ্ঠানের কাজকর্ম আরম্ভ করেছেন। লোকের কাছে অর্থ ভিক্ষা করে সেই সব প্রতিষ্ঠানের কাজ করতে হতো। এই সঙ্গে আনন্দবাজারের কাজও চালাতে হতো। সেই সময় আনন্দবাজারে আউশের সবচেয়ে কম মূল্যের মোটা চালের লাল ভাত, পদ্মার ঘোলা জলের মতো ডাল, কিছু লবণ দিয়ে সকলের একবেলা আহার সারা হতো। যেদিন কিছু তরিতরকারির ব্যবস্থা হতো সেদিন সকলের স্ফূর্তির সীমা থাকত না। একদিন রান্না চাপাতে প্রায় সন্ধে হয়ে যেত। প্রতিদিন ঠাকুর অর্থ ভিক্ষা করে এনে চাল ডালের ব্যবস্থা করতেন। সকলের সঙ্গে তিনিও সারাদিন অনাহারে থেকে অম্লান বদনে কাজ করে যেতেন। একবার সেকালের কয়েকজন কংগ্রেস কর্মী আশ্রমে অতিথি হয়ে এসেছিলেন। তাদের ভোজনের জন্য বিশেষ আয়োজন থাকা সত্ত্বেও তারা প্রতিদিনকার সাধারণ খাদ্য খেতে চাইলেন। খেতে বসে এক কংগ্রেস নেতা বললেন, এর চেয়ে আমরা ভালো খাবার পেয়েও জেলের মধ্যে অনশন করেছি, কিন্তু এখানকার কর্মীরা কাজ করে প্রাণের একান্ত টানে, তাই
এখানে কোনো অনুসরণ নেই, যা পায় তাই তারা হাসিমুখে খেয়ে নেয়। ঠাকুর বলতেন, পল্লীর কথা যখন ভাবি, প্রত্যেকটি পরিবারের ব্যথা বেদনার চিত্র যেন আমার চোখের সামনে ভেসে ওঠে। মনে হয় আমিও ওই পরিবারের একজন, তাদের অবনতির জন্য আমিই দায়ী। পল্লীর দুরাবস্থা সম্বন্ধে ঠাকুর আরও বলেন, বাংলার কৃষক শিল্পীদের কি দুরাবস্থা। দেশের কর্মকার, কুম্ভকার, তন্তুবায়, মালাকার প্রভৃতি ব্যবসা আজ এক প্রকার লোপ পেতে বসেছে। দরিদ্র কৃষকেরা নিদারুণ দুরাবস্থার মধ্যে কাল কাটাচ্ছে। কৃষি বা শিল্পের জন্য যখন তাদের অল্প কিছু মূলধনের প্রয়োজন হয়, তখন তারা ধনী মহাজনদের কাছে গিয়ে অর্থ ঋণ চায়। আর কুশীরজীবী মহাজন উচ্চ হারে সুদে টাকা ধার দিয়ে তাদের দুর্দশা আরও বাড়িয়ে দেয়। গ্রামের 15.5 আনা লোক কৃষি ও শিল্পজীবী এবং এই শোচনীয় দুরবস্থার মধ্যে পড়ায় গ্রামগুলি আজ ধ্বংসের মুখে। পল্লীর কৃষক ও শিল্পীদের আর্থিক দুরবস্থা দূর করার জন্য শ্রী ঠাকুর নিজ গ্রামে একটি ব্যাংক স্থাপন করলেন। পল্লীর কৃষক ও শিল্পীদের আর্থিক দুরবস্থা দূর করার জন্য ঠাকুর নিজ গ্রামে একটি ব্যাংক স্থাপন করলেন। কৃষকদের কৃষিকার্য ও শিল্পীদের ব্যবসা চালাবার জন্যে অল্প সুদে এই ব্যাংক থেকে টাকা ধার দেওয়ার ব্যবস্থা হয়। ঋণগ্রহীতা নগদ টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে না পারলে কৃষি বা শিল্পজাত দ্রব্যাদির বিনিময়ে সে ঋণ পরিশোধের ব্যবস্থা করা হতো। আর্থিক অসচ্ছলতার মধ্যেও কিছু কিছু অর্থ বাঁচিয়ে যাতে দুর্দিনের জন্য সঞ্চয় করে রাখতে পারে গ্রামবাসীরা, তার জন্য সৎসঙ্গ রিনোভেশন নামে একটি ফান্ডও খোলা হয়। নারী জাতির সর্ববিধ কল্যাণ সাধনের জন্য ঠাকুর আশ্রমের মধ্যে একটি মহিলা সংঘের প্রতিষ্ঠা করেন। সমাজে মাতৃজাতির উন্নতির কথা কম চিন্তা করেননি ঠাকুর। এই অশিক্ষিত কুশিক্ষাপ্রাপ্ত আদর্শচ্যুত সমাজের নারীকুলকে শিক্ষা দীক্ষা চরিত্র ও ব্যবহারে আদর্শ নারী করে তোলার কথা দিবারাত্রি ঠাকুর ভাবতেন। তিনি চাইতেন নারী জাতির জননী এই বোধ যেন সদা সর্বদা জাগ্রত থাকে নারীদের মনে। মহিলাদের মধ্যে স্বাস্থ্য, ধর্ম, শিক্ষা, শিশুমঙ্গল, মাতৃমঙ্গল প্রভৃতি বিষয়ে সাধারণ তথ্য প্রচার, বিভিন্ন কুটির শিল্পের মাধ্যমে নারী জাতিকে স্বাবলম্বী করে তুলে তাদের আর্থিক সমস্যার সমাধান করা, সেবা ও রোগের প্রতিকার বিষয়ে উপযুক্ত শিক্ষাদান করা এবং আলোচনার মাধ্যমে পরস্পরের মধ্যে ধর্মভাব ও নীতিবোধ জাগ্রত করাই ছিল মাতৃসংঘ স্থাপনের উদ্দেশ্য। ঠাকুর দেখলেন বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে ধূমায়িত বিরোধ বিদ্বেষ সৃষ্টি করছে। এই ধূমায়িত বিরোধই মাঝে মাঝে অগ্নিকাণ্ডে ফেটে পড়ে। অথচ প্রতিটি ধর্ম সম্প্রদায়ের মধ্যে এক সনাতন ঐক্য নিহিত আছে। সমগ্র দেশ ও জাতির উন্নতি করতে হলে এই ঐক্যের ভিত্তিতে ধর্ম ও কর্মের সমন্বয়ে এক জীবনাদর্শ সৃষ্টি ও প্রতিষ্ঠিত করতে হবে। এই আদর্শের পতাকা তলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোককে সম্মিলিত করতে পারলে এক ধর্মের লোক অন্য কোনো ধর্মের প্রতি কোনোরূপ বিদ্বেষ ভাব পোষণ করবে না, কেউ কাউকে হিংসা করবে না। সকল ধর্মের লোক মিলেমিশে কাজ করতে পারলে অবশ্যই সমৃদ্ধ হয়ে উঠবে সারা দেশ। ঠাকুরের এই চিন্তা ধীরে ধীরে বাস্তবে রূপায়িত হয়ে উঠল। ঠাকুরের অসাধারণ সৃজনশীল ব্যক্তিত্ব প্রেমাদর্শে উদ্বুদ্ধ হয়ে শত শত হিন্দু, মুসলমান, খ্রিস্টান প্রভৃতি ভিন্ন ধর্মের লোকেরা তাদের ধর্মগত বিদ্বেষ ভুলে গিয়ে ঠাকুরের কাছে ছুটে এসে এক বিশাল কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ল। এ এক সত্যি অভূতপূর্ব ও অভাবনীয় ঘটনা। সকলের দীর্ঘকাল ধরে শোষিত অন্ধকুসংস্কার ও ভেদবুদ্ধি দূরীভূত হওয়ায় মিলেমিশে শান্তিতে বসবাস করতে লাগল তারা। ঠাকুরের সৎসঙ্গে যেসব আদর্শে কর্মপ্রতিষ্ঠান গড়ে তুললেন তা একে একে দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠতে লাগল। দেশের লোক বুঝতে পারল বাংলার গ্রামে গ্রামে
এরকম আদর্শ শিক্ষায়তন, বিজ্ঞানাগার, চিকিৎসালয়, কুটির শিল্প এবং কলকারখানা প্রভৃতি গড়ে তুলতে না পারলে এবং অসংখ্য বেকারদের কর্মে নিযুক্ত করতে না পারলে দেশের উন্নতি ও সমৃদ্ধি কোনো কালেই সম্ভব হবে না। কারণ ভারতবর্ষ মূলত গ্রাম প্রধান দেশ, তাই গ্রামগুলি উন্নতির অভাবে সব দিক থেকে পিছিয়ে থাকলে জাতির অগ্রগতি কখনোই সম্ভব হবে না। যাতে ঠাকুরের জনকল্যাণকর কর্মসূচি ও তার ভাবধারা সারা বাংলার বিভিন্ন জেলায় ও গ্রামে গ্রামে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে এবং সাধারণ মানুষকে ইষ্ট স্বার্থে উদ্বুদ্ধ করে তুলতে পারে, তার জন্য ঠাকুর যোগ্য কর্মীগণকে গ্রামে গ্রামে শহরে শহরে প্রেরণ করলেন। এইসব কর্মীগণকে বাজক ও ঋত্বিক নামে অভিহিত করে শুধু বাংলার বিভিন্ন জেলায় নয়, বিহার ও ব্রহ্মদেশেও প্রচার কার্যে প্রেরণ করতে লাগলেন। এক বিশিষ্ট সমাজবিজ্ঞানীর মতো সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন শ্রী ঠাকুর প্রথম বুঝতে পেরেছিলেন আদর্শ বিবাহ পদ্ধতির অভাবে দেশে সুসন্তান জন্মগ্রহণ করছে না। তিনি আরও বুঝতে পেরেছিলেন বৈশিষ্ট্য অনুরাগী শিক্ষা পদ্ধতির অভাবে দেশে বেকার সমস্যা বেড়ে যাচ্ছে দিনে দিনে। বেকারত্ব ও দারিদ্র্যের জন্যই প্রতিটি পরিবারের স্বার্থপরতার বীভৎস লীলা চলছে। আর্থিক নিরাপত্তার জন্য পরিবারের প্রতিটি সদস্য ভীষণভাবে কেন্দ্রিক হয়ে উঠছে। এইসব সমস্যাগুলি একত্রিত হয়েই সাম্প্রদায়িক সমস্যাকে পরিপুষ্ট করে তুলছে। ঠাকুর প্রেরিত যাজকগণের প্রচার কার্যের ফলে দেশ বিদেশের লোক ঠাকুরের এই মহান ভাবধারা ও জীবনাদর্শ হৃদয়ঙ্গম করতে পারল এবং ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার চরণে আশ্রয় গ্রহণ করতে লাগল। প্রচার কার্যে নিযুক্ত কর্মী ও যাজকগণ যাতে প্রতিটি গ্রাম ও প্রতিটি শহরের প্রতিটি পরিবারের সঙ্গে মিশে তাদের দুঃখ ও ব্যথা বেদনার কথা সহানুভূতির সঙ্গে সম্পূর্ণ রূপে জানতে পারে এবং সেবার দ্বারা প্রয়োজনীয় সাহায্য আদি দান করতে পারে, তার জন্য ঠাকুর তাদের নিয়মিত উপদেশ দান করতে থাকেন। এইসব কর্মী ও যাজকগণ যাতে শৃঙ্খলার সঙ্গে সুচারুরূপে তাদের কর্তব্য পালন করতে পারেন এবং সময়কালে তারা যাতে উপযুক্ত সাহায্য লাভ করতে পারে, তার জন্য ঠাকুর সৎসঙ্গের ফিলান্থ্রপি নামে এক স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠা করেন। সৎসঙ্গের বিভিন্ন বিভাগে যে সমস্ত কর্মীরা কাজ করতেন তারা একান্তভাবে ঠাকুরের আদর্শে অনুরাগী ও অনুপ্রাণিত হয়েই এই কর্মে যোগদান করেন। অর্থলাভের প্রতি তাদের কোনো আকাঙ্ক্ষা ছিল না। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল ন্যূনতম ভরণ পোষণের বিনিময়ে এই বিশাল কর্মযজ্ঞে আপন আপন মন প্রাণকে উৎসর্গ করে ঠাকুরের জনসেবার অত্যুজ্জ্বল আদর্শকে বাস্তবে রূপায়িত করা। এজন্য তারা সারা দিন ও অধিক রাত্রি পর্যন্ত প্রতিদিন এক নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী অক্লান্তভাবে কাজ করে যেতেন। সকাল হতেই আশ্রমে কর্মীবৃন্দ প্রাতঃকৃত্য সমাপন করে ঠাকুরের সামনে অনুষ্ঠিত এক প্রার্থনা সভায় যোগ দিতেন। প্রার্থনা চলাকালে ঠাকুর হিন্দি মঙ্গলাচরণ ও বিনতি স্তোত্র পাঠ করে সকলের মনকে ভক্তিভাবে উদ্দীপিত করে তুলতেন। প্রার্থনা শেষে সকলে 1 ঘণ্টা ধ্যানমগ্ন অবস্থায় ইষ্ট আরাধনা করতেন। প্রার্থনা সভার কাজ শেষ হবার সঙ্গে সঙ্গে চারিদিকে কাজকর্মের এক তুমুল সাড়া পড়ে যেত। তপবন বিদ্যালয়ের শিক্ষকরা মাচা, বেদি, বারান্দা বা ঘাসের উপর বসে ছাত্রদের গণিত, বিজ্ঞান, সাহিত্যের শিক্ষাদান করতেন। চিকিৎসক ডাক্তারখানায় অসুস্থ রোগীর রোগ পরীক্ষা করে তাদের ওষুধপত্রের ব্যবস্থা করে দিতেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মপ্রবাহ দ্বিগুণ বেগে চলতে থাকত। পাওয়ার হাউসের তড়িৎ শক্তির সাহায্যে কারখানা, প্রেস, কুটির শিল্প বিভাগের কাজও জোর কদমে চলতে থাকে। মহিলা ও বালিকাদের নানা রকম শিক্ষার ক্লাস বসে গেল। কোথাও সেলাই, কোথাও চিত্রাঙ্কন, কোথাও স্কুল ও কলেজের পাঠ চলতে লাগলো। ব্যাংকের গৃহে কর্তৃপক্ষ ব্যাংকের কৃষকদের নিয়ে আলাপ আলোচনা করতেন। কেমিক্যাল ওয়ার্কসের এক অংশে ওষুধপত্র তৈরি হতো এবং অন্য অংশে তা দেশের বিভিন্ন স্থান ও বিদেশে পাঠানোর জন্য পার্সেল প্যাক করা হতো।
দুপুরের আহারাদি ও কিছুক্ষণ বিশ্রামের পর আবার যে যার কাজকর্মে রত হয়ে পড়ত। সম্পাদকগণ প্রবন্ধ লেখার কাজে মনোনিবেশ করতেন। বিজ্ঞানাগারে গবেষণার কাজ পুরোদমে চলতে থাকত। অপরাহ্ন হলেই সকলে আবার ঠাকুরের প্রার্থনা সভায় যোগ দিতেন। আশ্রমের ছেলেমেয়েরা খেলার মাঠে খেলাধুলায় মত্ত হয়ে উঠত। সন্ধ্যার পর বিভিন্ন জায়গায় গান বাজনার আসর বসত। রাত্রি অধিক হলে শিক্ষক ও ছাত্রগণ নিবিষ্ট চিত্তে পড়াশোনায় মগ্ন হয়ে পড়ত। অনেকে আবার পদ্মার ধারে গিয়ে গল্পগুজব ও আলাপ আলোচনা করত। বিশ্রামাগারে আশ্রমের সুশিক্ষিত কর্মীরা বাইরের অতিথি ও আগন্তুকদের সঙ্গে ঠাকুরের আদর্শ ও ভাবধারা নিয়ে আলোচনা করতেন। সাধন গৃহে বসে কেউ কেউ ধ্যান করতেন। অভিনয় গৃহে শ্রী ঠাকুরের ভাবধারা অবলম্বনে কর্মীদেরই স্বরচিত কোনো নাটকের মহড়া চলত অধিক রাত পর্যন্ত। অবশেষে কর্মক্লান্ত কর্মীরা কেউ বা পদ্মার ধারে, কেউ বা বারান্দায় বা গৃহের ভিতরে, কেউ বা প্রাঙ্গণে ঘাসের উপর ছোট ছোট বিছানা পেতে শয়ন করে নিদ্রা যেতেন। দয়াল ঠাকুরের এরকম আরও অনেক কথা শুনতে আমাদের সঙ্গে থাকুন। সবার ভালো হোক। জয় গুরু।